হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো সার্ভাইকাল ক্যান্সার প্রথমে কি আমরা জেনে নিই। সো বাচ্চাদের এই নিচের যে অংশটাকে সেটাকে আমরা সার্ভিক্স বলে থাকি। সো সার্ভাইকাল ক্যান্সার কি হয়, কেন হয় এবং এর কি লক্ষণ, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, কিভাবে ডায়াগনোসিস করব, ম্যানেজ করব, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আজকের আলোচনা। সো এটা হয় হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের ফলে। এই ইনফেকশনটি কাদের বেশি হয়? নাম্বার ওয়ান হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, একের অধিক যদি কারোর সেক্সুয়াল পার্টনার থাকে। নাম্বার টু হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বিফোর 18 ইয়ার্স অফ এজ, যদি সহবাস 18 বছরের আগে হয়ে থাকে। থ্রি হচ্ছে মাল্টিপ্যারিটি, হ্যাঁ, যদি ৩ বা তার উপরে যদি বাচ্চা হয়। ৪ হচ্ছে লো পার্সোনাল হাইজিন, যদি পার্সোনাল হাইজিন কারো ভালো হয় না। 4 হচ্ছে পুয়ার সোশিওইকোনমিক স্ট্যাটাস, যদি কারোর অর্থসামাজিক ক্ষমতা কম হয়। এছাড়া আর কি প্রবলেম হতে পারে? স্মোকিং এ হতে পারে, ধূমপানের জন্য হতে পারে, ইমিউনোসাপ্রেশন, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, যেমন ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, যারা দীর্ঘদিন স্টেরয়েড থেরাপিতে আছে, এমন সব পেশেন্টকে ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট বলা হয়। এছাড়া যারা হচ্ছে প্রেগনেন্ট মাদার ইজ অলসো ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট। এছাড়া আর কি হতে পারে? যেসব মহিলারা দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপশনের জন্য যারা ওসি পিল বা প্রোজেস্টেরন থেরাপি ইউজ করে থাকে, তারাও কিন্তু রিস্ক ফ্যাক্টর। এবার আমরা কিভাবে এটার উপসর্গগুলো জানবো? সো এর সবথেকে কমন যেটা উপসর্গ সেটা হলো ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং। তার মানে হচ্ছে অনিয়মিত যদি যৌন ব্লিডিং হয়, তার মানে হচ্ছে সেটা একটা মোস্ট কমন সিমটম। কিন্তু এর সবথেকে নির্দিষ্ট লক্ষণ যেটা হলো সেটা হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং, সেটা হচ্ছে সহবাসের পরে যদি কারো রক্তপাত হয়। এছাড়া পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। সাধারণত কি হয়, সার্ভাইকাল ক্যান্সার শুরুর দিনে অত লক্ষণ প্রদান করে না, ওই জন্য সার্ভাইকাল ক্যান্সার অনেক সময় ডায়াগনোসিস আমাদের লেট হয়ে যায়। সো কি করতে হবে আমাদের, আমরা সেটা পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আরো কিছু সিমটমের সম্বন্ধে জানবো। যদি ক্যান্সারটি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে আমাদের কি হতে পারে? লো ব্যাকএক হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, তীব্র পেটে ব্যথা হতে পারে, পেচ্ছাপের সমস্যা হতে পারে, বারবার পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপে জ্বালা হতে পারে। এগুলো হচ্ছে আমাদের সমস্যা। এবার আমরা জানবো কিভাবে আমরা এটা ডায়াগনোস করব, স্ক্রিনিং করব। WHO রেকমেন্ড করে 21 বছর থেকে প্যাপ স্মিয়ার করা। প্যাপ স্মিয়ার হচ্ছে স্ক্রিনিং মেথড, ইট ইজ নট এ কনফার্মেটিভ মেথড, কিন্তু এটা স্ক্রিন করা হয়। WHO রেকমেন্ড করে 21 বছর থেকে প্যাপ স্মিয়ার। প্যাপ স্মিয়ারটা কি? বাচ্চাদের নিচের অংশ থেকে একটি সেল নিয়ে সেই সেলটাকে নিয়ে মাইক্রোস্কোপে দেখাটাকে আমরা প্যাপ স্মিয়ার বলে থাকি। এবার আমরা জানবো কিভাবে আমরা এটাকে আটকাতে পারি। সো আমাদের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ভ্যাকসিন রেকমেন্ড করেছে। ৩ রকমের ভ্যাকসিন আছে: বাইভ্যালেন্ট সার্ভারিক্স, কোয়াড্রিভ্যালেন্ট গার্ডাসিল অ্যান্ড নোনাভ্যালেন্ট গার্ডাসিল। সো নোনাভ্যালেন্ট গার্ডাসিল ইজ দ্য মোস্ট রিসেন্ট অ্যাডভান্সমেন্ট। নাও আমরা এবার জানবো কিভাবে এই ডোজটা দেওয়া হয়, কত বয়স থেকে দেওয়া হয়। সো সিডিসি রেকমেন্ড করা হচ্ছে 11 to 12 ইয়ার্স, 11 থেকে 12 বছরের মধ্যে এই ভ্যাকসিনটা নেওয়া হবে, এবং এটা নেওয়া হবে 6 থেকে 12 মাসের ব্যবধানে। যদি কারো ভ্যাকসিনটি নিতে দেরি হয়, 15 বছরের উপর থেকে 26 বছর অবধি নেওয়া যায়, এবং সেই সময় 3টি ভ্যাকসিনের টিকা নিতে হবে। এছাড়া যদি কেউ ভ্যাকসিন 11 বছরের আগে নিতে চায়, 9 বছর থেকেও ভ্যাকসিনটি নেওয়া যেতে পারে। সো আমাদের আজকে এই ভিডিওটা বানানোর কেন লক্ষ্য, এটা আমাদের বানানোর লক্ষ্য হচ্ছে সচেতনতা বাড়ানো। আপনাদের যদি কোনো একটা লক্ষণ আমাদের মনে হয় যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে তক্ষুনি ঘরে না বসে থেকে আপনাকে আপনার কাছের গাইনোকোলজিস্টের অ্যাডভাইস নিতে হবে, এবং সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং পরবর্তী দিনের নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ ট্যাপ অন দ্য বেল আইকন ফর ইউর ফার্দার নোটিফিকেশন।